প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নাটগড় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শাহিন আনোয়ার, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। অধ্যায় হচ্ছে কি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে আমরা আলোচনা করব দর্পণ কাকে বলে। দর্পণ কাকে বলে? দর্পণ কি? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, জিনিসটা কি? যে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুচ্ছ সমান্তরাল থাকে তাকে নিয়মিত প্রতিফলন বলে। তাহলে নিয়মিত প্রতিফলনটা কি? যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে বা কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে তবে তাকে নিয়মিত প্রতিফলন বলে। আমি যদি একটা চিত্রের মাধ্যমে বুঝাই জিনিসটা, নিয়মিত প্রতিফলন, অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি একটা পৃষ্ঠে আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পরে সবগুলো রশ্মি কি থাকতেছে? সমান্তরাল থাকতেছে। ঠিক আছে, যে অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি এই পৃষ্ঠে কি হয়েছে? আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো কি সমান্তরালভাবে নির্গত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন। চিত্রটা হচ্ছে কি এটা একটা নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, তো দর্পণ জিনিসটা কি? যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ কত প্রকার ও কি কি? কত প্রকার ও কি কি? দর্পণ দুই প্রকার। যেমন সমতল দর্পণ, তারপর হচ্ছে কি গোলীয় দর্পণ। সমতল দর্পণ, তারপরে হচ্ছে গোলীয় দর্পণ। এখন আমরা পড়ব সমতল দর্পণ কি। ঠিক আছে, কোনো দর্পণের পৃষ্ঠ যদি সমতল হয় এবং তাতে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে কি বলে? সমতল দর্পণ বলে। ঠিক আছে, কোনো পৃষ্ঠ যদি কি হয়? মসৃণ হয় বা কি হয়? সমতল হয় এবং তাতে কি ঘটে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কি বলে? সমতল দর্পণ বলে। সমতল দর্পণ। কোনো দর্পণের পৃষ্ঠ যদি মসৃণ হয়
এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে সমতল দর্পণ বলে। হ্যাঁ, ঠিক আছে। সমতল দর্পণে যদি আমরা একটা উদাহরণ বলি, আমরা চেহারা দেখার জন্য যে দর্পণ ব্যবহার করি বা যে আয়না ইউজ করি, এটা হচ্ছে কি একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা কি? মসৃণ। ঠিক আছে। তারপর কি আছে? গোলীয় দর্পণ। এটা হচ্ছে কি? গোলীয় দর্পণ। ঠিক আছে। কোনো দর্পণের পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, তাকে গোলীয় দর্পণ বলে। কি বলছি? কোনো দর্পণের পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশবিশেষ হয়, তবে তাকে কি বলে? হয় গোলীয় দর্পণ বলে। ঠিক আছে। যদি আমরা গোলীয় দর্পণ কত প্রকার? 2 প্রকার। গোলীয় দর্পণ 2 প্রকার, যেমন অবতল দর্পণ, তারপর হচ্ছে কি উত্তল দর্পণ। হ্যাঁ, তো গোলীয় দর্পণটা কি? কোনো দর্পণের পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশবিশেষ হয়, তবে তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ কত প্রকার? 2 প্রকার। অবতল দর্পণ, উত্তল দর্পণ। হ্যাঁ, ঠিক আছে। অবতল দর্পণ। হ্যাঁ, কোনো গোলকের অংশ বিশেষের বাইরের পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে, অথবা বা ভিতরের পৃষ্ঠ যদি মসৃণ হয়, বা ভিতরের পৃষ্ঠ যদি প্রতিফলক হিসাবে কাজ করে, তবে তাকে অবতল দর্পণ বলে। হ্যাঁ, ঠিক আছে। কি অবতল দর্পণ? কি কোনো গোলকের অংশবিশেষের বাইরের পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে, বা ভিতরের পৃষ্ঠ যদি কি প্রতিফলক হিসাবে কাজ করে, তবে তাকে অবতল দর্পণ বলে। যেমন এটা হচ্ছে কি একটা গোলকের অংশবিশেষ। হ্যাঁ, তো আমরা বলছি যে বাইরের পৃষ্ঠে কি লাগানো থাকে? প্যারা লাগানো থাকে। ঠিক আছে। আর ভিতরের পৃষ্ঠ কি? মসৃণ। ঠিক আছে, বা প্রতিফলক হিসাবে কাজ করে, তাকে কি বলে? অবতল দর্পণ বলে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি? কোনো গোলকের
ভিতরের পৃষ্ঠে যদি প্যারা লাগানো থাকে বা বাইরের পৃষ্ঠ প্রতিফলক হিসাবে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। উত্তল দর্পণ। যদি চিত্রের মাধ্যমে দেখাই, কি বলছি, কোনো গোলকের ভিতরের পৃষ্ঠে প্যারা লাগানো থাকবে, ভিতরের পৃষ্ঠে প্যারা লাগানো থাকবে, আর বাইরের পৃষ্ঠ কি প্রতিফলক হিসাবে কাজ করে, সেই ধরনের দর্পণকে কি বলে? উত্তল দর্পণ বলে। ঠিক আছে? আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো গোলীয় দর্পণের সামনে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তু রাখলে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। ঠিক আছে? আমি যদি একটা সৃজনশীল তৈরি করি, দর্পণ কি? গোলীয় দর্পণ বলতে কি বুঝো? গোলীয় দর্পণ বলতে কি বুঝো? ঠিক আছে? উদ্দীপকের বস্তুর রৈখিক বিবর্ধন নির্ণয় করো। রৈখিক বিবর্ধন নির্ণয় করো। ঠিক আছে? গহ নাম্বার। উদ্দীপকে দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কিরূপ হবে? ব্যাখ্যা করো। ঠিক আছে? তো আমি এই প্রবলেমটার এখন সলিউশন দিচ্ছি। প্রথম আমরা কি বলছি যে দর্পণ কাকে বলে। দর্পণ আমি একটু আগে আলোচনা করছি। দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ বলতে কি বুঝো? এটাও কি আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব কি? রৈখিক বিবর্ধন, মানে বিবর্ধন কাকে বলে। ঠিক আছে? বিবর্ধন কাকে বলে? তো এটা লিখে রাখছো, আমি এটা একটু মুছে ফেলি। আমি একটু বিবর্ধন, রৈখিক বিবর্ধন কি এই জিনিসটা একটু ব্যাখ্যা করতেছি। রৈখিক বিবর্ধন, ঠিক আছে, বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে
অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। ঠিক আছে, রৈখিক বিবর্ধন বলে। বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে? রৈখিক বিবর্ধন বলে। হ্যাঁ, রৈখিক বিবর্ধন দ্বারা রৈখিক বিবর্ধন দ্বারা কোনো বস্তুর বিম্ব বা প্রতিবিম্ব বড় নাকি ছোট, তা জানা যায়। ঠিক আছে, তো আমরা বলছি যে রৈখিক বিবর্ধন জিনিসটা কি? বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অনুপাতকে কি বলে? রৈখিক বিবর্ধন বলে। হ্যাঁ, রৈখিক বিবর্ধন ইকুয়াল বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, রৈখিক বিবর্ধন ইকুয়াল টু কি? বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আশা করি রৈখিক বিবর্ধন বুঝছো সবাই। এটা মুছে ফেলি। তো আমার এই সৃজনশীলের গ নাম্বার প্রবলেমটা কি ছিল? যে রৈখিক বিবর্ধন বের করো, তাই না? লেখো এখানে বস্তুর দৈর্ঘ্য এল, বস্তুর দৈর্ঘ্যকে আমি এল দ্বারা প্রকাশ করি। বস্তুর দৈর্ঘ্য যে আমরা গোলীয় দর্পণের সামনে যে একটা বস্তু রাখছি, বস্তুটার লম্বা কতটুকু? 3 সেন্টিমিটার। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য। এই 3 সেন্টিমিটার বস্তু যদি আমি রাখি, তাহলে প্রতিবিম্বটা হবে কতটুকু? 6 সেন্টিমিটার। হ্যাঁ, প্রতিবিম্ব অথবা বিম্ব। দৈর্ঘ্য এল প্রাইম ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। এবার কি বের করব? রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে এম দ্বারা যদি প্রকাশ করি, এম ইকুয়াল টু কি? হোয়াট। হ্যাঁ, তো আমরা জানি রৈখিক বিবর্ধন ইকুয়াল টু বিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তো বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি লিখছি কি? এল। এল প্রাইমের মান হচ্ছে কত? 6, আর বিম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 2 সেন্টিমিটার। সুতরাং রৈখিক বিবর্ধন 2 সেন্টিমিটার। এটাই কি? আনসার। যে উদ্দীপকের প্রশ্নে কি চাইছিল? রৈখিক বিবর্ধন বের করো। তো আমরা রৈখিক বিবর্ধন কি বের করলাম। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর গহ নাম্বার যে প্রবলেমটা ছিল, এটা কি ছিল? হ্যাঁ, প্রবলেমটা ছিল যে উদ্দীপকের গোলীয় দর্পণের সামনে, হ্যাঁ, গোলীয় দর্পণের 5 মিটার সামনে কি 5 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখলে। ঠিক আছে, আমি একটা গোলীয় দর্পণ এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। এটা হচ্ছে কি? প্রধান ফোকাস। ঠিক আছে, তো ফোকাস দূরত্ব প্রধান ফোকাস থেকে এম ও এম প্রাইম। ঠিক আছে, তো আমার বলা ছিল যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব প্রধান ফোকাস থেকে। এখানে ও হচ্ছে কি? মেরু। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে কি বলে? ফোকাস দূরত্ব বলে। তো ফোকাস দূরত্ব কত ছিল? এটা 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। ঠিক আছে, কোনো গোলীয় দর্পণের সামনে, আমি বলছি যে গহ নাম্বার প্রবলেমে ছিল যে এই গোলীয় দর্পণে 5 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখলে প্রতিবিম্ব কীরকম হবে। তো 5 সেন্টিমিটার মনে মনে কোথায় হবে? এই যে এইখানে, এই মেরু থেকে এই জায়গাটা দূরত্ব কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমরা বস্তুটা রাখছি প্রধান ফোকাস ও মেরুর মাঝখানে। ঠিক আছে, এখানে একটা কি রাখছি? একটা বস্তু রাখছি। এটা মনে মনে কি? বস্তুটা দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তু। হ্যাঁ, এই বস্তুটা আমি রাখছি কি? গোলীয় দর্পণের 5 সেন্টিমিটার সামনে। হ্যাঁ, এই জায়গায় রাখছি। ঠিক আছে, তো এটার জন্য আমরা এটার প্রতিবিম্বটা কীরকম হবে আমরা বের করব। তো দেখো এখানে যে বস্তুটা আমরা রাখছি গোলীয় দর্পণে 5 সেন্টিমিটার সামনে। তারপর তাহলে লিখতেছি আমি কি? বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, বস্তুর দূরত্ব, গোলীয় দর্পণ থেকে বস্তুর দূরত্ব
ইউ দ্বারা প্রকাশ করতেছি। ইউর মান কত এখানে 5 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার। প্রতিবিম্বের বা বিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দূরত্ব, হ্যাঁ প্রতিবিম্ব দূরত্ব এটা বি দ্বারা প্রকাশ করছি। বি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে লিখি। আমরা জানি 1/b প্লাস 1/e ইকুয়াল টু কত 1/f। হ্যাঁ আমরা এখান থেকে কি বের করব বি। 1/u এই পাশে প্লাসের আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাসের। এটার মান কত, এফ এর মান 10 আর ইউর মান কত 5, ঠিক আছে। তাহলে দেখো 1/b প্লাস 1/u ইকুয়াল টু কত 1/f। হ্যাঁ তো আমরা বি এর মান বের করবো। বি আমি এই পাশে রাখতেছি, আর 1/u এদিকে প্লাসে আছে, ওদিকে নিলে কি হবে মাইনাস, ঠিক আছে। আমি এখানে একটু উপরে মুছে ফেলতেছি। কি হবে দেখো 1/b ইকুয়াল টু 10 আর 5 এর লসাগু কত 10। 10কে 10 দিয়ে ভাগ দিলে 1, 1 সাথে লবে রেখে গুণ করলে কত 1 মাইনাস লসাগু 10কে 5 দিয়ে ভাগ দিলে 2, 2 এর সাথে 1 গুণ করলে কত 2। 1/b ইকুয়াল টু কত মাইনাস 1 কত 10। হ্যাঁ বি ইকুয়াল টু কত মাইনাস 1/10। হ্যাঁ বি এর সাথে -1 গুণ করলে মাইনাস বি, এদিকে হচ্ছে কত 10। বি ইকুয়াল টু কত -10 সেন্টিমিটার, ঠিক আছে। প্রতিবিম্বের দূরত্ব এখানে কি আসছে ঋণাত্মক, ঠিক আছে। তো প্রতিবিম্বটা যেহেতু ঋণাত্মক, বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব তার বিপরীত পাশে দর্পণ হতে 10 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। তো এখানে বস্তু রাখছি কি আমি দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে। তো প্রতিবিম্ব হবে কোথায় দর্পণ থেকে 10 সেন্টিমিটার পিছনে, ঠিক আছে। মনে মনে এখানে বস্তুটা দৈর্ঘ্য ছিল 3 সেন্টিমিটার, আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য হয়েছে কত 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো দর্পণ থেকে 10 সেন্টিমিটার পিছনে বস্তুটা এখানে তৈরি হয়েছে। তো এই বিম্ব, এই যে দর্পণের সামনে যে আমি একটা বস্তু রাখছি, এই বস্তুর প্রতিবিম্বটা কোথায় এই যে এখানে, ঠিক আছে। এবং দর্পণ থেকে কত সেন্টিমিটার পিছনে 10 সেন্টিমিটার পিছনে। হ্যাঁ তো বস্তু যদি থাকে সামনে আর প্রতিবিম্ব যদি হয় পিছনে, তাহলে এটা হচ্ছে কি অবাস্তব প্রতিবিম্ব। হ্যাঁ এখানে আমরা দেখতেছি যে প্রতিবিম্ব হচ্ছে কি ঋণাত্মক। লেখো যেহেতু প্রতিবিম্ব বা বিম্ব ঋণাত্মক, সুতরাং প্রতিবিম্বটি অবাস্তব। ঠিক আছে। তাহলে কি বলবো যে প্রতিবিম্বের অবস্থান কোথায়, আমরা বস্তুটা রাখছি যে দর্পণের সামনে 5 সেন্টিমিটার সামনে। এখন প্রতিবিম্বটা পাইছি কোথায় দর্পণের পিছনে। হ্যাঁ তো প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কি দর্পণের পিছনে, ঠিক আছে। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। প্রতিবিম্বের প্রকৃতি, হ্যাঁ প্রতিবিম্বের প্রকৃতিটা হচ্ছে কি সোজা, ঠিক আছে সোজা। আর প্রতিবিম্বের আকৃতিটা কীরকম বড় এবং পিছনে আর কি। হ্যাঁ তাহলে আবার বলতেছি, বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব তার বিপরীত পাশে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে। যেহেতু প্রতিবিম্ব এখানে ঋণাত্মক, তাহলে প্রতিবিম্বটি কি অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তীতে আরও অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।